Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS। তো তোমরা জানো আমাদের ইউটিউবের শিডিউলটা চেঞ্জ হয়েছে। ইউটিউবে যে আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে সেই শিডিউলটা চেঞ্জ হয়েছে। যারা নতুন জয়েন করেছো আমাদের এই টপার্স গ্রুপ WBCS ইউটিউব চ্যানেলে তাদেরকে সকলকে ওয়েলকাম। এবং তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি যে আমাদের যে শিডিউলটা চেঞ্জ হয়েছে, কারণ তোমরা জানো যে আমাদের পেড ব্যাচ শুরু হয়েছে এবং সেটার জন্য আমাদের কিছু নিউ টাইম সেট আপ করতে হয়েছে ইউটিউবের ক্ষেত্রে। ওকে, তো সেটার ক্ষেত্রে আমার কবে কবে ক্লাস আছে আমি একবার রিপিট করে দিচ্ছি আবারও তোমাদের এখানে। ওকে, তো সানডে আমার ক্লাস আছে, ঠিক আছে, 1 PM দুপুরবেলা 1টার সময় সিএ ক্লাস আছে, বোঝা গেল। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি নেব এবং এটা কিন্তু রেকর্ডেড ক্লাস। আমি যে কটা ক্লাস নেব সব কটা কিন্তু রেকর্ডেড ক্লাসই হবে, বোঝা গেল। আচ্ছা, টিউসডে মানে মঙ্গলবারও আমার ক্লাস আছে দুপুরবেলা 1টার সময়, এটাও রেকর্ডেড ক্লাস। আমি নেব হচ্ছে তোমাদের হিস্ট্রি। ওকে, আমি আগে তোমাদের হিস্ট্রি, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিতাম, তো এখন আমি স্ট্যাটিক জিকের পার্টটা আমি নিচ্ছি না, ওটা অমিত স্যার নিচ্ছেন। এবং আমি কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি অ্যাজ ইউজুয়াল যেমন তোমাদের নিতাম সেরকমই নিচ্ছি, শুধু টাইমটা একটুখানি চেঞ্জ হয়েছে, বোঝা গেছে। আচ্ছা দেখো, তারপরে থার্সডে মানে বৃহস্পতিবার আজকে সেটা হচ্ছে আমার ক্লাস আছে সন্ধ্যে 7টার সময় রেকর্ডেড ক্লাস আপলোড হয়ে যাবে আমাদের এই টপার্স গ্রুপ WBCS ইউটিউব চ্যানেলে। সেটা হচ্ছে কি হিস্ট্রি ক্লাস, বোঝা গেল। তাহলে আমার হিস্ট্রি ক্লাস আছে হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার, মঙ্গলবার দুপুর 1টার সময় এবং বৃহস্পতিবার দিনকে সন্ধ্যে 7টার সময়। আর রবিবার এভরি সানডে করে কিন্তু 1টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমার আসবে। এবং আই রিপিট, এইগুলো কিন্তু আমার এই ক্লাসগুলো কিন্তু টোটালি তোমাদের রেকর্ডেড ক্লাসই হবে। যেরকম হিস্ট্রি ক্লাস আমি তোমাদের রেকর্ডেড ক্লাস দিচ্ছিলাম সেরকমই কিন্তু ক্লাস হবে, বোঝা গেছে। এই রুটিনটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা আমাদের যে টপার্স গ্রুপে টেলিগ্রাম চ্যানেল আছে, টপার্স গ্রুপ অফিসিয়াল নামে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে কিন্তু জয়েন হয়ে যাও। ওখানেও কিন্তু এই রুটিনটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তোমাদের, এবং ওখানে বিভিন্ন ক্লাসের আপডেট, কখন কোন ক্লাস আসছে তার ভিডিওর আপডেট কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। প্লাস এই যে ক্লাসগুলো আমরা নিচ্ছি সেই ক্লাসগুলোর ফ্রি PDF কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে। তাহলে বোঝা গেল আমার ক্লাস কবে কবে আছে। চলো তাহলে শুরু করি আজকে যেহেতু থার্সডে, তো আমাদের আজকে চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের থিওরি প্লাস MCQ ক্লাস WBCS 2022কে কেন্দ্র করে আমরা এগোচ্ছি। এবং তোমাদের বলে দিই আজকে আমরা গান্ধিয়ান এরা লাস্ট পার্ট মানে পার্ট 10 আমরা পড়ব, ঠিক আছে। এবং ভারতীয় স্বাধীনতা লাভের একদম শেষ পর্যায়ে বা শেষ পর্বে কিন্তু আমরা পৌঁছে গেছি। আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের লাস্ট টপিকস আলোচনা করব। যে টপিকগুলো আজকে আমি তোমাদের জন্য রেখেছি সেই টপিকগুলো হলো কি অ্যাটলিস্ট অ্যানাউন্সমেন্ট, মাউন্টব্যাটেন প্ল্যান, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এবং ইন্ডিপেন্ডেন্স ডে, বোঝা গেছে। তো আগের দিনকে তোমাদের আমি পড়িয়েছিলাম ক্যাবিনেট মিশন অবধি। ক্যাবিনেট মিশন এসেছিল, তারপরে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছিল 1946-এ। ঠিক তারপরেই কি হলো সেইগুলো আজকে পড়বো। এবং লাস্ট আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের আজকে কিন্তু লাস্ট ক্লাস শেষ হলো, বোঝা গেছে। নেক্সট দিনকে একটু বলে দিই তোমাদের। নেক্সট দিনকে কিন্তু আমি মডার্ন ইন্ডিয়ার অর্ধেকটা করিয়ে রেখেছিলাম, মানে বেঙ্গল, নবাবস অফ বেঙ্গল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পলাশের যুদ্ধ, বক্সারের যুদ্ধ অবধি আমার করানো ছিল। তারপরে বিভিন্ন অটোনোমাস স্টেট এসেছে, ঠিক আছে। সেই স্টেটের কি রাজা ছিল তাদের সাথে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যুদ্ধগুলো হয়েছিল, মানে অ্যাংলো মারাঠা ওয়ার, অ্যাংলো মাইসোর ওয়ার, যে ওয়ারগুলো হয়েছিল সেইগুলো নিয়ে কিন্তু নেক্সট দিনকে আমি শুরু করব, মানে মডার্ন ইন্ডিয়ার পার্টটা আমি কমপ্লিট করব। এবং মডার্ন ইন্ডিয়ার পার্ট আমি এই মাসে কমপ্লিট করিয়ে দেবো তোমাদের। ওকে, বোঝা গেছে তাহলে কিভাবে কি হিসেবে পড়ছি। এবং আজকে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের লাস্ট ক্লাস। তোমরা যদি আরো এক্সট্রা কিছু তোমরা জানতে চাও ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে যে চ্যাপ্টারগুলো আছে বা
অন্য কোনো টপিক সম্পর্কে বুঝতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে একটুখানি জানিও যে ম্যাম এই টপিকটা একটুখানি বলে দিলে ভালো হতো বা বুঝিয়ে দিলে ভালো হতো, তো আমি সেইটা কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, বা টেলিগ্রামে পার্সোনালি আমাকে মেসেজও করতে পারো, আমার কোনো আপত্তি নেই, আমি কিন্তু সেই মেসেজে রিপ্লাই করে দেবো তোমাদের। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি, এবং শেষে কিন্তু তোমাদের জন্য 10টা কোশ্চেন যেমন আমি রাখি সেরকমই কিন্তু এমসিকিউ আছে। ওকে চলো। আচ্ছা, এই ক্লাসটা মানে আজকের যে টপিকগুলো আছে সেই টপিকটা শুরু করার আগে আমি একটুখানি তোমাদের বলে দিই তেভাগা মুভমেন্ট সম্পর্কে। কারণ হচ্ছে কি আমি আগের দিনকে এই তেভাগা মুভমেন্ট সম্পর্কে তোমাদের কিছু বলিনি, কিন্তু তেভাগা মুভমেন্ট নিয়ে কিন্তু আমাদের প্রিলিমিনারি বলো, প্রিলিমিনারিতে এমনি ফ্ল্যাট কোশ্চেন আসে, কিন্তু মেন্সে কিন্তু আমাদের কোশ্চেন দেয় তেভাগা মুভমেন্ট কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, বোঝা গেছে? এবং তেভাগা মুভমেন্টটা কেন হলো, ঠিক আছে? তো সেইটার সম্পর্কে একটুখানি তোমাদের বলে দিই, এটা আমি লাস্ট ক্লাসে বলিনি, মিস করে গেছি, তো সেটার জন্য সরি। এই ক্লাসে আমি বলে দিই, তারপরে আজকে টপিকগুলোতে ঢুকবো। ওকে, তো তেভাগা মুভমেন্ট 1946 থেকে 47 অবধি হয়েছিল। কি হলো দেখো, তেভাগা মানে হচ্ছে 3 ভাগ। এই তেভাগার মানেটা হচ্ছে কি বলতো, তেভাগার মানে হচ্ছে 3 ভাগ, এইটুকু জেনে রাখো, ঠিক আছে? 3 ভাগ। তো কি হলো দেখো, তেভাগা মুভমেন্টে এটা হচ্ছে আরো একটা পিজেন্ট বা একটা কৃষক আন্দোলন। এই তেভাগা মুভমেন্টটা হচ্ছে বেসিক্যালি একটা কৃষক আন্দোলন বা পিজেন্ট মুভমেন্ট, যেটা মেনলি ছড়িয়ে পড়েছিল আমাদের বাংলাতে। এবং এই সময় জোতেদার নামে একদল ল্যান্ড হোল্ডারের উৎপত্তি হয়েছিল, যার নাম হচ্ছে জোতেদার্স। আমরা এই জোতেদার্স কথাটা পড়বো, এখানেই পড়বো আমরা এই জোতেদার্স কথাটা। তো এই জোতেদার্স নামে এক প্রকার ল্যান্ড হোল্ডারের মানে নামক একদল ল্যান্ড হোল্ডারের উৎপত্তি হয়েছিল, যারা মানে খুবই রিচ ছিল এবং যারা নিজেরা কিন্তু জমি কোনো রকম চাষ করতো না, ঠিক আছে? ওদের আন্ডারে অনেক জমি ছিল, সেই জমি ওরা চাষ করতো না, ওরা হচ্ছে শেয়ার হোল্ডার্সদের দিয়ে আর কি সরি শেয়ার ক্রপার্সদের দিয়ে কিন্তু চাষ করাতো। মানে কি ভাগ চাষি, যাদেরকে আমরা সাধারণ মানে পাতি বাংলাতে বলে থাকি, সেই তাদেরকে দিয়ে কিন্তু তারা জমি চাষ করাতো। এবং সেই জমিতে যত পরিমাণে ফসল উৎপাদন হতো, সেই ভাগ চাষিরা বলো বা শেয়ার ক্রপার্সরা বলো, তারা যত পরিমাণ মানে জমিতে ফসল উৎপাদিত হতো, সেই উৎপাদিত ফসল তারা সবার আগে কিন্তু এই জোতেদারদের হাতে হ্যান্ড ওভার করে দিত, বোঝা গেছে? তারপরে জোতেদাররা কি করতো, এই হাফ নিজের কাছে রাখতো এবং হাফ তারা দিয়ে দিত সেই সমস্ত শেয়ার ক্রপার্সদের। তো এই জিনিসটা হচ্ছে মানে যখন হচ্ছিল এই জিনিসটা, হাফ ওরা নিচ্ছিল, হাফ ভাগ চাষিরা নিচ্ছিল। তো 1940 সালে বেঙ্গল ল্যান্ড রেভিনিউ কমিশন গঠন করার পর সরকার এটা বলল যে জোতেদাররা যে 1/3 এবং শেয়ার ক্রপাররা 2/3 ভাগ নেবে, এটা তারা বলেছিল। কারণ ভাগ চাষিরা এত কষ্ট করে দিনরাত খেটে মাঠে ফসল উৎপাদন করছে, তো তারা কি করছে, তারা নিজেদের কাছে সেইভাবে কোনো কিছু রাখতেই পারছে না, তারা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছে কি ওই জোতেদারদের হাতে, তাই তো? তো সেটার ক্ষেত্রে কি হলো, মানে এটাতে তারা কিন্তু মানে প্রচণ্ডভাবে মনক্ষুণ্ণ হয়েছিল যে আমরা সম্পূর্ণ ফসল নিজেদের কাছে তো রাখতেই পারছি না, ওটা দিয়ে দিচ্ছি, তারপরে হাফ ফসল আমাদের দেয়া হচ্ছে। এই হাফ কেন, আমরা যে এত কষ্ট করে উৎপাদন করছি তার জন্য দুটো সমান ভাগ কেন হচ্ছে, ঠিক আছে? আমাদের তো বেশি দেওয়া উচিত, ওনার একটু কম রাখা উচিত। তো এটা নিয়েই কিন্তু একটা প্রিজেন্ট বা একটা কৃষক আন্দোলন মানে বলতে পারো আর কি শুরু হয়েছিল, যেটা তেভাগা মুভমেন্ট নামে পরিচিত। এবং 1940 সালে বেঙ্গল ল্যান্ড রেভিনিউ কমিশন গঠন করলো ব্রিটিশ সরকার। তারপরে কিন্তু মানে এটা বললো যে জোতেদাররা 1/3 এবং শেয়ার ক্রপাররা 2/3 ভাগ নেবে, এবং তার মধ্যে কিছু কিন্তু সরকারকে আবার ট্যাক্সও দিতে হবে। কিন্তু 1946 সাল পর্যন্ত এই যে তোমার বেঙ্গল ল্যান্ড রেভিনিউ কমিশনটা গঠন করা হয়েছিল, সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি। এবং সেপ্টেম্বর 1946 সালে বেঙ্গল কৃষক সভায় এই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু বলল সরকারকে, এবং তারপরেই শুরু হয়ে গেল কি তেভাগা মুভমেন্ট। বলা হলো কি ভাগ চাষিরা যা উৎপাদন করবে সব নিজের কাছে রাখবে,
ঠিক আছে। ভাগ চাষিরা এখানে মুভমেন্টটা শুরু করলো, তার একটাই কারণ, ওরা বললো যে আমরা এত কষ্ট করে জিনিসগুলো ফসল উৎপাদন করছি সেইগুলো আমরা নিজের কাছে রাখবো এবং শুধুমাত্র 1/3 হিসেবে ট্যাক্স আমরা দেব জোতেদারকে। তো এই আন্দোলন অনেকাংশে হলেও বেশি দিন এই আন্দোলন চলেনি। তার কারণ তোমরা বুঝতেই পারছো, সেই সময়টা মানে 1946-1947 সালটা, সেই সময় একটা পার্টিশন বা একটা সেপারেট বেঙ্গল কিভাবে করা যায়। কারণ তোমরা জানো পরবর্তী ক্ষেত্রে আজকে আমি তোমাদের বলবো যে বেঙ্গল এবং আসামে তোমরা জানো যে মুসলিমদের আধিপত্যটা কতটা পরিমাণে ছিল বা মুসলিম লীগ কতটা পরিমাণে এখানে বেশি ছিল মুসলিম জনসংখ্যায়। তো সেটার জন্য সেই যে পার্টিশন একটা হবে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আসছে, সেই পার্টিশন একটা হবে, বেঙ্গলটা কিভাবে পার্টিশন হবে, তো সেই নিয়ে অনেকেই এঙ্গেজ ছিল। তো এই যে একটা কৃষক আন্দোলন চলছে, এইদিকে কিন্তু ধ্যান অনেকেই দেয়নি। কিন্তু মুসলিমরা বেশিরভাগ মানে অনেক মুসলিমই কিন্তু এই তেভাগা মুভমেন্টে কিন্তু অংশগ্রহণও করেছিল, কিন্তু যে বড় বড় মাথা যে লিডার্স যারা আছে সেই লিডার্সরা কিন্তু এখানে কোনো রকম যোগদান করেনি। এবং সেই সময় মুসলিম লীগের দখলে ছিল বাংলা বলে তারা কিন্তু একটা বারগারদারি বিলও পাশ করেছিল। ঠিক আছে, সেই বিলটা কিন্তু তখন মানে 1947 সালে সেটা ইমপ্লিমেন্ট হয়নি, সেই বিলটা কিন্তু 1950 সালে গিয়ে ইমপ্লিমেন্ট হয়েছিল, মানে আফটার স্বাধীনতা। ঠিক আছে, আফটার ইন্ডিপেন্ডেন্স তারপরে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল। তাহলে বোঝা গেল তেভাগা মুভমেন্টটা কেন হয়েছিল, কি কারণে হয়েছিল। দেখো, this movement comprising 19 districts of Bengal and 6 million peasants including high percentage of Muslim, যেটা তোমাদের বললাম অনেক মুসলিম, তখন তো মানে বুঝতেই পারছো বেঙ্গল এবং আসামে মুসলিম লীগ বা মুসলিমদের আধিপত্য কতটা, মুসলিমদের জনসংখ্যা পপুলেশন কতটা, তো অনেক মুসলিম কিন্তু এই মুভমেন্টে অংশগ্রহণ করেছিল। It was a peasant movement that was first begun in September 1946 under the leadership of Bengal Provincial Christian Sabha, যেটা বলা হলো কৃষণ সভারা মানে ব্রিটিশ সরকারকে গিয়ে বললো যে আপনারা যে বেঙ্গল ল্যান্ড রেভিনিউ বিলটা যেটা পাস করেছেন সেটা ইমপ্লিমেন্ট করুন। ইমপ্লিমেন্ট করার ফলে কি হবে, যাতে জোতেদার এই ভাগ চাষি শেয়ার ক্রপার্সদের হাতে বেশিটা থাকে এবং 1/3 চলে যায় হচ্ছে জোতেদারদের হাতে। The uprising was due to the sharecropping system that prevailed in Bengal. বোঝা গেছে, during the early 19th century a new class of rich peasants known as jotedars, যেটা তোমাদের বললাম, emerged in Bengal region. The jotedars collected huge tracts of land in rural areas. বোঝা গেছে, যেটা আমি তোমাদের বললাম একটু আগেই। The agitators raised the slogan তেভাগা চাই or we want 3 part out of 4. এই যে উৎপাদন হতো ফসলটা, যে 4টে পার্টে তারা ভাগ করতো, সেই 4টে পার্টের মধ্যে ধরো 2টো পার্ট জোতেদার নিত, দুখানা পার্ট নিত এই শেয়ার ক্রপার্সরা। ঠিক আছে, কিন্তু এইখানে যখন তেভাগা মুভমেন্টটা শুরু হলো তখন তারা স্লোগান দিতে চাইলো কি, আমাদের তেভাগা চাই। ঠিক আছে, তেভাগা মানে আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, যেটা হচ্ছে কি 3 ভাগ। ঠিক আছে, তার মানে কি 3 পার্টস আমাদের চাই, আমরা এত কষ্ট করে ফসলগুলো উৎপাদন করছি সেটা কেন সমান 2টো ভাগে ভাগ হচ্ছে, তারা তো সেইভাবে কোনো মানে সেইটা কোনো কিছুই করছে না। ঠিক আছে, সেই জোতেদারসরা, তো উই ওয়ান্ট 3 পার্টস আউট অফ 4। বোঝা গেছে। Muslim peasants participated in large number. Women also played an active role. At the request of jotedars, the police suppressed the sharecroppers. জোতেদাররা পুলিশদের রিকোয়েস্ট করার ফলে তারপরে সাপ্রেসড করা হলো, এবং যেটা আমি তোমাদের বললাম সেই সময়টা বেঙ্গলের যে পার্টিশনের একটা সময় চলে এসেছিল, ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের একটা সময় চলে এসেছিল, তো সেইভাবে কিন্তু বড় বড় যে লিডার্সরা ছিল তারা কিন্তু এই তেভাগা মুভমেন্টে অংশগ্রহণ করেনি, ফলে এটা কিন্তু আস্তে আস্তে সাপ্রেসড হয়ে গেছিলো। আস্তে আস্তে কিন্তু এটা যে বিদ্রোহে আগুনটা জ্বলেছিল কৃষক আন্দোলনের ক্ষেত্রে, তেভাগা মুভমেন্টের ক্ষেত্রে, সেটা কিন্তু নিভে গেছিল। তাহলে বোঝা গেল তেভাগা মুভমেন্ট জিনিসটা কি হয়েছিল। চল আজকের মেন ক্লাস যেটা বা আজকের যে টপিকস যেগুলো আলোচনা করব সেটাতে চলে আসি এবারে। আচ্ছা, অ্যাটলিস্ট অ্যানাউন্সমেন্ট। দেখো, ব্রিটেনের প্রাইম মিনিস্টার তোমরা জানো যে ক্লেমেন্ট অ্যাটলি হাউস অফ কমন্সে অ্যানাউন্স করলো কি, মানে 20 ফেব্রুয়ারি 1947 সালে উনি অ্যানাউন্স করলেন হাউস অফ কমন্সে, জুন 3, 1948 এর আগে ইন্ডিয়ার পলিটিশিয়ানসদের পাওয়ার কিন্তু মানে ইন্ডিয়ার যে তখনকার পলিটিশিয়ানস ছিল, যে পলিটিক্যাল লিডার্সরা ছিল, তাদের হাতে আমরা পাওয়ারটা ট্রান্সফার করে দেব। ঠিক আছে, এবং এই দেশ ছেড়ে চলে যাব। তো এটাই
হচ্ছে অ্যাটলির অ্যানাউন্সমেন্ট। কি বলছে দেখো, দ্য প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন, এক মিনিট, the Prime Minister of Britain Clement Attlee declared on February 20, 1947 1947 সালে 20 ফেব্রুয়ারি উনি অ্যানাউন্স করলেন হাউস অফ কমন্স থেকে কি ব্রিটিশ উড কুইট ইন্ডিয়া আফটার ট্রান্সফারিং পাওয়ার ইনটু দ্য রেসপন্সিবল হ্যান্ড নট লেটার দ্যান জুন 1948। ঠিক আছে, 3rd জুন 1948 এর আগে ওনারা কি করবেন, একটা রেসপন্সিবল গভর্নমেন্ট বা রেসপন্সিবল হ্যান্ড দের হাতে এই ইন্ডিয়ার যে পলিটিক্যাল পাওয়ার, এই ইন্ডিয়ার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা মানে ইন্ডিয়াকে ট্রান্সফার করে দেবে এই পাওয়ারটা। ওকে, দ্য আইডিয়া ওয়াজ দ্যাট দ্য ইন্ডিয়া শুড সেটেল দেয়ার ইস্যুস বিফোর দ্যাট। ঠিক আছে, উনি এটাও বললেন এখানে যে তার আগে যে সমস্ত ইন্ডিয়ার যে ইস্যুসগুলো আছে সেইগুলো যেন তারা নিজেরা সেটেল করে নেয়। He also announced that Wavell would be replaced by Lord Mountbatten as Viceroy। তোমরা জানো যে লর্ড মাউন্টব্যাটেন ছিলেন হচ্ছে আমাদের লাস্ট ব্রিটিশ ভাইসরয়, তাই তো? তো লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে উনি এটাও অ্যানাউন্স করলেন কি ওয়াভেলের পরে এসেছিলেন হচ্ছেন ভাইসরয় হিসেবে। তো লর্ড মাউন্টব্যাটেন আসবে ওয়াভেলের পরে, লর্ড মাউন্টব্যাটেন ভাইসরয় হিসেবে আসবেন, উনি এটাও কিন্তু অ্যানাউন্স করেছিলেন। আফটার দ্য অ্যানাউন্সমেন্ট জিন্না নাও নো দ্যাট হি অ্যালন উইল হ্যাভ টু স্টিক ফার্মলি টু হিজ ডিম্যান্ড অফ পাকিস্তান। জিন্না কিন্তু তার পাকিস্তানের দাবি নিয়ে কিন্তু সেখানে স্টিক ছিল, সেই পয়েন্টে কিন্তু সে একেবারে একাধারে কিন্তু স্টিক রয়েছিল যে আমি একমাত্র একাই আছে এখন যে পাকিস্তানের যে ডিমান্ড আছে সেটাকে ফুলফিল করার জন্য। তো অ্যাটলির অ্যানাউন্সমেন্ট হলো এটা। নেক্সট কি হলো দেখো, লর্ড মাউন্টব্যাটেন ইন্ডিয়াতে এলেন। On 22nd March 1947 লর্ড মাউন্টব্যাটেন অ্যারাইভড ইন ইন্ডিয়া। উনি আগেই বলে দিয়েছিলেন যে ওয়াভেলকে রিপ্লেস করে লর্ড মাউন্টব্যাটেন নেক্সট ভাইসরয় অফ ইন্ডিয়া হবে। ঠিক আছে, অ্যান্ড প্রিপেয়ার্ড আর ডিকি বার্ড প্ল্যান। ঠিক আছে, এই যে জুন 3rd প্ল্যান যেটা আছে বা লর্ড মাউন্টব্যাটেন যে প্ল্যান আছে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে সেটাকে কিন্তু ডিকি বার্ড প্ল্যানও কিন্তু বলা হয়ে থাকে। ওকে, the main proposal of this plan was to that provinces should become first independent। ঠিক আছে, যে সমস্ত প্রভিন্স আছে ইন্ডিয়ার, এই আসাম বলো, বেঙ্গল বলো, পাঞ্জাব বলো, ইউনাইটেড প্রভিন্স, সেন্ট্রাল প্রভিন্স, এইগুলোকে সবার আগে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। সবার আগে ইন্ডিপেন্ডেন্ট তাদেরকে করে দেওয়া হলো, তাদেরকে স্বাধীন করে দেওয়া হলো। বোঝা গেছে? successor states rather than an Indian Union or the two dominions of India and Pakistan। উনি কিন্তু দুটো ডমিনিয়ন স্ট্যাটাস দেবেন, একটা হবে হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান, যেটাই উনি কিন্তু জুন 3rd প্ল্যান 1947-এ 3rd জুন 1947-এ উনি কিন্তু সেটাই অ্যানাউন্স করলেন। সেই জুন 3rd প্ল্যানটা কি দেখো আমি বলছি। এই যে 3rd জুন লর্ড মাউন্টব্যাটেন একটা প্ল্যান প্রপোজ করেছিলেন, যেটাই কিন্তু আমরা যেটা জানি কি মাউন্টব্যাটেন প্ল্যান বা জুন 3rd প্ল্যান নামে পরিচিত। কি বলছে এখানে একটুখানি দেখো তোমরা। It declared that transfer of power would take place on 15th August 1947 on the basis of dominion status. It also provided for a referendum in the Northwest Frontier Province and Sylhet, Assam, বলছে একটু পরে এটা কেন হচ্ছে, and for setting up a boundary commission. The Indian state would be free to join any dominion they liked, India or Pakistan. Congress accepted the plan. তো কি হলো দেখো, এই প্ল্যানে বলা হলো কি ইন্ডিয়াকে যে ইন্ডিয়া মানে দুটো ভাগে ভাগ হবে, মানে দুটো কান্ট্রিজে বা দুটো ডমিনিয়নে ভাগ হবে। একটা কি, একটা হবে হচ্ছে ইন্ডিয়া, একটা হবে কি, একটা হচ্ছে পাকিস্তান। বোঝা গেছে? এবং ইন্ডিয়ার যে পাঞ্জাব এবং বেঙ্গল, এই দুটো জায়গাতে ইন্ডিয়ার পাঞ্জাব এবং বেঙ্গল, তোমরা জানো আমি আগের ক্লাসগুলোতে বারবার এই জিনিসটা বলেছি, পাঞ্জাব এবং বেঙ্গলে কে ছিল, পাঞ্জাব এবং বেঙ্গলের ম্যাক্সিমাম মেজরিটি ছিল হচ্ছে মুসলিম লীগ বা মুসলিম লীগের বা মুসলিমদের মেজরিটিটা ম্যাক্সিমাম ছিল। তো
মুসলিম পপুলেশন মানে অনেক বেশি ছিল, যেটা আমি তোমাদের বলতে চাইছি। এবং এই দুটো পার্টকে বিভক্ত করতে হবে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। এবং এই যে ডিসিশন, এই যে ডিভিশন নেওয়া হবে, এই দুটো পার্ট কিভাবে কি বিভক্ত হবে না হবে, তার জন্য কিন্তু একটা বাউন্ডারি কমিশনও গঠন করা হবে। এবং যার মানে এতে থাকবে, বাউন্ডারি কমিশনের যে হেড থাকবে সেটা হচ্ছে কি সিরিল র্যাডক্লিফ, যেটা আমরা একটু পরেই পড়ছি। তো এই মাউন্টব্যাটেন প্ল্যানে কিন্তু বলা হলো কি ফর সেটিং আপ আ বাউন্ডারি কমিশন, যেটা আমি তোমাদের বললাম এখানে, বোঝা গেছে। এবং মানে র্যাডক্লিফকে আন্ডারে অ্যাপয়েন্ট করা হলো। এবং তিনি পাঞ্জাবকে, এই যে সিরিল র্যাডক্লিফকে বাউন্ডারি কমিশনের আন্ডারে অ্যাপয়েন্ট করা হলো, উনি কি করলেন, উনি পাঞ্জাবকে দুটো ভাগে ভাগ করে দিলেন। উনি পাঞ্জাবকে দুটো ভাগে ভাগ করে দিলেন, একটা হচ্ছে ইস্ট পাঞ্জাব, একটা হচ্ছে ওয়েস্ট পাঞ্জাব। অ্যাট দ্য সেম টাইম উনি বেঙ্গলকেও দুটো ভাগে ভাগ করলেন, একটা কি, একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, একটা হচ্ছে কি ইস্ট বেঙ্গল, যেটা বর্তমানে এখন কোথায় আছে, বাংলাদেশ, তাই তো। তো এইভাবে কিন্তু উনি এটা ভাগ করলেন। এবং এরই সাথে এই নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এবং আসামের সিলেটকে রেফারেন্ডাম করা হলো। এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সকে যখন রেফারেন্ডাম হচ্ছিল, সেই সময় খুদাই খিমাদগার দলের প্রতিষ্ঠাতা খান আব্দুল গফর খান ওখানে উপস্থিত ছিলেন। তো উনি এই রেফারেন্ডামে কিন্তু টোটাল এগেনস্টে ছিলেন, ঠিক আছে, টোটাল এগেনস্টে ছিলেন। মানে উনি পাকিস্তানের মধ্যে এই নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যেটা আছে সেটা চলে যাক, সেটা কিন্তু উনি চাননি, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু সেই সময় যে রেফারেন্ডাম হয়েছিল সেটা নিয়ে অনেক আন্দোলনও হয়েছিল, যে এটা নিয়ে যাওয়া যাবে না, পাকিস্তানের আন্ডারে চাই না, আমরা ইন্ডিয়াতেই থাকতে চাই। এবং অ্যাট দ্য সেম টাইম প্রিন্সলি স্টেটও কিন্তু বিভক্ত হয়েছিল। এই যে তোমাদের বললাম একটু আগে, যে লর্ড মাউন্টব্যাটেন বললেন কি, যে সমস্ত ইন্ডিয়াতে প্রভিন্সগুলো আছে, যে সমস্ত স্টেটগুলো আছে, তাদেরকে সবার আগে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, মানে তাদেরকে সবার আগে স্বাধীনতা উনি ঘোষণা করেছিলেন। এবং তাদেরকে বলা হয়েছিল এটা, যে তোমরা চাইলে ইন্ডিয়াতে যেতে পারো, তোমরা চাইলে পাকিস্তানে যেতে পারো, সেটা মানে চয়েস আপ টু ইউ, ঠিক আছে। সেটা তোমরা যে কোনো জায়গায় তোমরা ফ্রিলি জয়েন করতে পারো, এখানে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। সেই সময় কিন্তু যে সমস্ত প্রিন্সলি স্টেট ছিল আমাদের, সেই প্রিন্সলি স্টেটও কিন্তু বিভক্ত হচ্ছিল। মানে তখন আমাদের প্রিন্সলি স্টেট কতগুলো ছিল বলো তো, আমি এখানে তোমাদের বলেই দিচ্ছি। 563, ঠিক আছে, 563 হচ্ছে প্রিন্সলি স্টেট ছিল সেই সময়, যাদের বলা হয়েছিল যে দুটো কান্ট্রি তোমরা ফ্রিলি যেখানে ইচ্ছা জয়েন করতে পারো। এবং এই 563টা প্রিন্সলি স্টেটের মধ্যে 560টা স্টেট, ঠিক আছে, আউট অফ 560 স্টেটস 15ই আগস্ট 1947 সালের আগেই ইন্ডিয়ার সাথে কিন্তু জয়েন হয়ে গেছিল। বোঝা গেল, ইন্ডিয়ার সাথে কিন্তু জয়েন হয়ে গেছিল, যে আমরা ইন্ডিয়াতেই থাকবো, আমরা পাকিস্তানে যাব না। বোঝা গেল। বাকি যে তিনটে স্টেট ছিল, সেই তিনটে স্টেট কি কি আছে, সেই তিনটে স্টেট হচ্ছে হায়দ্রাবাদ, জুনাগড় এবং জম্মু অ্যান্ড কাশ্মীর। তারা কিন্তু 15ই আগস্ট অবধি, 1947 সালে 15ই আগস্ট অবধি কোনো রকম স্টেটে কিন্তু জয়েন করেনি। আই রিপিট, তারা 15ই আগস্ট 1947 সাল অবধি জুনাগড়, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর তারা কিন্তু কোনো রকম স্টেটে জয়েন করে। মানে কি, তারা ইন্ডিয়াতেও যায়নি, তারা পাকিস্তানেও যায়নি, তারা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ছিল। তো আফটার ইন্ডিপেন্ডেন্সের পরে জুনাগড়, যেটা বর্তমানে গুজরাটে আছে, তারা কি করলো, তারা মানে জিন্নার সাথে যোগাযোগ করলো। তার কারণ হচ্ছে, আমি তোমাদের বলে দিই, এখানটা একটুখানি বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। দেখো, 563 প্রিন্সলি স্টেট ছিল, তার মধ্যে 560 অলরেডি চলে গেছে, বাকি পড়ে রইল তিনটে স্টেট, ঠিক আছে, 3 স্টেটস। সেই 3 স্টেটস কারা কারা ছিল, সেই 3 স্টেটস ছিল হচ্ছে, একটা হচ্ছে জুনাগড়, একটা হচ্ছে হায়দ্রাবাদ, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, এই 15ই আগস্টের পরে জুনাগড়ে কি হলো, জুনাগড়ের যে লিডার ছিলেন, যে সিএম ছিলেন, তিনি ছিলেন হচ্ছেন মুসলিম।
তিনি ছিলেন হচ্ছেন মুসলিম, এবং সেখানে যে পপুলেশন ছিল, সেখানে যে মানুষজন ছিল, সেটা হচ্ছে হিন্দু পপুলেশনটা সেখানে কিন্তু অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। তো উনি যেহেতু মুসলিম ছিলেন লিডার, উনি কি করলেন, উনি জিন্নার সাথে, উনি মোহাম্মদ আলী জিন্নার সাথে হাত মেলালেন এবং বললেন যে আমরা পাকিস্তানের সাথে জয়েন হব আফটার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, উনি ঠিক করলেন কি উনি পাকিস্তানের সাথে জয়েন হবেন। তো সেই সময় তো স্বাভাবিকভাবেই যেহেতু হিন্দু পপুলেশন ওখানে অনেক বেশি ছিল সেই স্টেটে, তো উনি কি করলেন, সেই হিন্দু পপুলেশনের মধ্যে কিন্তু একটা রিভোল্ট সৃষ্টি হলো, এবং 1948 সালে কিন্তু সেটা বলা হলো কি সেই রিভোল্টটাকে থামানোর জন্য একটা প্লেবসাইট করা হলো, মানে একটা ভোটিং করা হলো। সেই ভোটিংয়ে প্রায় 99.9% মানুষ ভোট দিয়ে তারা কি বললো, আমরা ইন্ডিয়াতেই থাকতে চাই, তারা ইন্ডিয়াকেই কিন্তু চুজ করে নিল। তারপর কিন্তু তারা মানে এই স্টেট বলো জুনাগড়, যেটা বর্তমানে আছে হচ্ছে গুজরাট, ঠিক আছে, সেই গুজরাটে কিন্তু ওরা থেকে গেল, মানে ইন্ডিয়ার স্টেটটা কিন্তু হয়ে গেল, পাকিস্তানে কিন্তু তারা হলো না। বোঝা গেল? অ্যাট দ্য সেম টাইম হায়দ্রাবাদ, সেই হায়দ্রাবাদও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ছিল আফটার ইন্ডিপেন্ডেন্স, মানে 15 আগস্ট 1947। সেখানকার যে সিএম ছিলেন, সেখানকার যে লিডার ছিলেন, তিনিও ছিলেন হচ্ছেন মুসলিম, এবং সেখানকার জনসংখ্যাও মানে পপুলেশনও ছিল হচ্ছে কি হিন্দু পপুলেশন, অনেক বেশি ছিল। তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম কেসটাই ঘটলো অ্যাজ জুনাগড়। বোঝা গেল? এবারে আসি জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটা হচ্ছে মোস্ট মানে চর্চার একটা জিনিস, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর কি হলো, জম্মু অ্যান্ড কাশ্মীর ইন্ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু সেখানকার যে লিডার ছিলেন তিনি ছিলেন আবার কে, সেখানকার লিডার ছিলেন তিনি ছিলেন হিন্দু। ওকে, এবং সেই হিন্দু লিডার এবং সেখানকার যে পপুলেশন ছিল ঠিক তার উল্টো, সেই পপুলেশন ছিল হচ্ছে মুসলিম পপুলেশন, মুসলিম পপুলেশন অনেক বেশি ছিল। তো এই হিন্দু যিনি লিডার ছিলেন, সেই লিডার উনি কি করলেন, আফটার ইন্ডিপেন্ডেন্স তোমরা জানো যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু, ওনার সাথে দেখা করে উনি কি করলেন, বললেন কি যে জম্মু অ্যান্ড কাশ্মীরে পাকিস্তান অ্যাটাক করছে, পাকিস্তানের সৈনিকরা অ্যাটাক করছে এবং জম্মু কাশ্মীর ধীরে ধীরে দখল করছে, তো ইমিডিয়েট যেন পাকিস্তানে এই জম্মু কাশ্মীরের সৈন্য পাঠানো হয়, এবং সেখানটা থেকে আমি ইন্ডিয়াতেই থাকতে চাই। ঠিক আছে, যেহেতু উনি হিন্দু ছিলেন, উনি বললেন আমি ইন্ডিয়াতেই থাকতে চাই, আমি পাকিস্তানে যেতে চাই না। তখন জওহরলাল নেহেরু কি করলেন, সৈন্য সামন্ত পাঠালেন জম্মু অ্যান্ড কাশ্মীরে। তারা গিয়ে পাকিস্তানের যে সমস্ত আর্মি ছিল তাদেরকে তো মানে তাদের বিরুদ্ধে তো রুখে দাঁড়ালোই, কিন্তু অনেকটা পরিমাণেই তারা দখল করে নিয়েছিল পাকিস্তানের যে সমস্ত আর্মি বা সোলজার্সরা জম্মু কাশ্মীর, যেটা তারপর থেকে মানে সেই পোর্শনটা জম্মু কাশ্মীরের সেই পোর্শনটা হয়ে গেল, তার নাম কি পাক অকুপাইড কাশ্মীর। বোঝা গেল? তো সেটাই কিন্তু হয়ে গেছিল। তো এটা হচ্ছে কি জম্মু কাশ্মীরে এটা হলো, এবং এটাই হচ্ছে তার পরবর্তী ঘটনা, মানে জুন 3 প্ল্যান 1947 বা তার পরবর্তী বা আফটার ইন্ডিপেন্ডেন্স সেই ঘটনাটা আমি তোমাদের বলে দিলাম। ওকে, এরপরে দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। আমি কিন্তু এখানে তোমাদের পুরো গল্পটাই বলে দিলাম যে কিভাবে কি ভাগ হয়েছিল কি না হয়েছিল, ঠিক আছে। এবং এরপরেই দেখো তোমাদের যেটা আসছে, যে টপিকটা আজকে আমি বলেছিলাম পড়বো, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো জুন 3 প্ল্যান যখন, মাউন্টব্যাটেন প্ল্যান যখন অ্যাকসেপ্ট হয়ে গেল, ইন্ডিয়ান লিডার্সরা অ্যাকসেপ্ট করে নিল, এবং তারপরে কি হলো, ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল উঠল, এবং সেটা মানে কার আন্ডারে, ক্লিমেন্ট অ্যাটলি এবং গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনের আন্ডারে, এবং এটা রয়্যাল অ্যাসেন্ট রিসিভড করলো কবে, 18 জুলাই 1947-এ। দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ওয়াজ বেসড আপন দ্য মাউন্টব্যাটেন প্ল্যান অফ 3 জুন 1947। বোঝা গেল? জুন 3 1947 মানে মাউন্টব্যাটেন প্ল্যানের ওপর ভিত্তি করেই তারা অ্যাকসেপ্ট করেছিল ইন্ডিয়ান লিডার্সরা, তারা সেই ভিত্তিতেই কিন্তু এই অ্যাক্টটা পাস হলো, অ্যান্ড ওয়াজ পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ক্লিমেন্ট অ্যাটলি এবং লর্ড মাউন্টব্যাটেনের উপস্থিতিতে অন 5 জুলাই 1947। ঠিক আছে, অ্যান্ড ইট রিসিভড রয়্যাল অ্যাসেন্ট, একটা তো অ্যাসেন্ট লাগবে, রয়্যাল অ্যাসেন্ট লাগবে,
কবে রিসিভ করলো, পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা দেয়, এটা কনস্টিটিউশন এবং হিস্ট্রি দুটো ক্ষেত্রেই কোশ্চেনটা দেয়, জুলাই 18, 1947 সেই রয়্যাল অ্যাসেন্টটা কিন্তু রিসিভড হলো। এবং ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 যেটা, সেটা কিন্তু পাস হলো। যে মানে স্যালিয়েন্ট যে ফিচার্সগুলো ছিল এই অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছিল সেইগুলো কি একটুখানি দেখো তোমরা। কি বলছে দেখো, ইট প্রোভাইড ফর টু ডমিনিয়ন স্টেটস, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান। দ্য বাউন্ডারিজ বিটুইন দ্য টু ডমিনিয়ন স্টেটস ওয়ার টু বি ডিটারমাইন্ডেড বাই আ বাউন্ডারি কমিশন হেডেড বাই স্যার সিরিল র্যাডক্লিফ। অলরেডি আমি তোমাদের এটা বলে দিয়েছি। The constituent assemblies of both the states were free to make constitution of their respective countries, মানে ইন্ডিয়ার কনস্টিটিউশন ইন্ডিয়া তৈরি করতে পারবে, পাকিস্তানের কনস্টিটিউশন পাকিস্তান তৈরি করতে পারবে। ব্রিটিশ গভর্নমেন্ট উড নট কন্টিনিউ এনি কন্ট্রোল অন এনি ডমিনিয়ন, ঠিক আছে, কোনো রকম কোনো কন্ট্রোল ব্রিটিশ গভর্নমেন্টে থাকবে না ইন্ডিয়া বা পাকিস্তানের ওপর। Pakistan was to compromise the West Punjab, East Bengal, Northwest Frontier Province, Sylhet Division of Assam, Khairpur, Balochistan। বোঝা গেল, যেটা আমি তোমাদের একটু আগেই পুরো বুঝিয়ে দিলাম। জুন 3 প্ল্যান বা মাউন্টব্যাটেন প্ল্যান যখন বললাম যে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে, ওদিকে ওয়েস্ট পাঞ্জাব ইস্ট পাঞ্জাব, ঠিক আছে। ইস্ট পাঞ্জাবটা আমাদের ইন্ডিয়াতে রইলো, ওয়েস্ট পাঞ্জাবটা কিন্তু পাকিস্তান কম্প্রাইজ করে দিল। তো এটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ওকে। এবং এটা মানে বলা হয় যে এই যে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটা আছে সেটা কিন্তু মানে নোবেলেস্ট অ্যান্ড গ্রেটেস্ট ল এভার enacted by the British Parliament, ঠিক আছে। এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 was acclaimed as the noblest and greatest law ever enacted by the British Parliament। বোঝা গেছে তাহলে? চলো এরপরে আমরা একটু ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে নিই, ওকে। তো জিন্না লেফট ফর করাচি, ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাক্ট 1947 পাস হয়ে গেল। তারপরে জিন্না চলে গেলেন কোথায়? জিন্না গেলেন হচ্ছেন লেফট ফর করাচি অন আগস্ট 7, 1947। হিয়ার দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ পাকিস্তান মেট অন 11th আগস্ট 1947। ওখানকার যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল সে তারা মানে একসাথে দেখা করলো আগস্ট 11, 1947 অ্যান্ড ইলেক্টেড হিম অ্যাজ প্রেসিডেন্ট, এবং মোহাম্মদ আলী জিন্নাকে প্রেসিডেন্ট হিসেবে কিন্তু ইলেক্ট করে দিলেন। অন দ্য মিডনাইট অফ 14th আগস্ট and 15th August 1947 India and Pakistan came into existence, মানে 14 আগস্ট হচ্ছে পাকিস্তান এবং 15th আগস্ট হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস হিসেবে কিন্তু পালন করা হলো বা স্বাধীনতা লাভ করলাম আমরা। In the morning of August 15, 1947, a new cabinet headed by Jawaharlal Nehru was sworn in as a first Prime Minister of Free India। বোঝা গেল, ফার্স্ট প্রাইম মিনিস্টার হলেন অফ ফ্রি ইন্ডিয়া। And Sardar Vallabhbhai Patel became the Home Minister. Thus was born a new nations ending nearly 200 years of British rule in India। মানে 200 বছরের একটা রুল ব্রিটিশের, ঠিক আছে, সেই রুলটা এন্ড হলো। আলটিমেটলি কি হলো? আলটিমেটলি ইন্ডিয়া স্বাধীনতা লাভ করলো 15ই আগস্ট 1947 সালে। বোঝা গেছে? তাহলে স্বাধীনতার পর্বটা কি হলো দেখো। এরপরে হচ্ছে এন্ড অফ গান্ধিয়ান এরা। বোঝা গেছে? এন্ড অফ গান্ধিয়ান এরা। এই যে পার্টিশন হলো, মানে ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো আলাদা ভাগ হয়ে গেল, একটা পার্টিশন হলো, এটা কিন্তু মহাত্মা গান্ধী মেনে নিতে পারেননি। কারণ তোমরা জানো প্রথম থেকেই আমি বলে আসছি যে উনি একটা ইউনাইটেড ইন্ডিয়া চাইছিলেন, উনি একটা আনডিভাইডেড ইন্ডিয়া চাইছিলেন যেখানে হিন্দু মুসলিম শিখ সম্প্রদায় সবাই কিন্তু একসাথে থাকবে। উনি তো এটাই চেয়ে এসেছিলেন। তো আনডিভাইডেড ইন্ডিয়া উনি চেয়েছিলেন, সবাই একসাথে থাকবে, ইউনাইটেড হিসেবে থাকবে, সেটাই ওনার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আলটিমেটলি পার্টিশন হলোই। এই জন্য ইন্ডিপেন্ডেন্স দিন যেদিনকে ছিল 15ই আগস্ট, উনি কিন্তু পুরো ফাস্টিং ছিলেন, উনি কিন্তু পুরো উপবাস রেখেছিলেন এবং কলকাতার সাম্প্রদায়িকভাবে ক্ষতিগ্রস্ত এক এলাকাতে কিন্তু উনি দিন কাটিয়েছিলেন সেই দিনটাতে। এবং 30শে জানুয়ারি 1948,
ঠিক আছে, 30th জানুয়ারি 1948 যখন উনি বিড়লা হাউস, যেটা বর্তমানের নাম হচ্ছে গান্ধী স্মৃতি, প্রার্থনা করে ফিরছিলেন তখন ওনাকে গুলি করলেন হচ্ছে নাথুরাম বিনায়ক গডসে। ঠিক আছে, ওনাকে শুট আউট করলেন হচ্ছে নাথুরাম বিনায়ক গডসে, যিনি একজন হিন্দু ধর্মান্ধ ছিলেন। এবং তারপরেই কিন্তু ওনার মৃত্যু হলো। এবং ওনার যখন মৃত্যু হলো তখন বলা হয়েছিল কি, এই উক্তিটা করেছিলেন জওহরলাল নেহেরু, লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লাইভস অ্যান্ড দেয়ার ইজ ডার্কনেস এভরিওয়্যার। জওহরলাল নেহেরু এই কথাটা বলেছিলেন। এবং শুধু জওহরলাল নেহেরু নয়, পুরো দেশবাসী এবং মানে প্রচুর মিলিয়ন্স অফ পিপলস কিন্তু এই মানে উচ্চারণটাই করেছিলেন এবং তার মানে স্মৃতিতে এই কথাগুলোই কিন্তু বলেছিলেন যে ফাদার অফ আওয়ার নেশনস তিনি মারা গেলেন। এবং একটা গান্ধী যুগে শেষ হলো 1948 সালে, যেটা শুরু হয়েছিল 1869 থেকে। বোঝা গেল তাহলে কি হলো কি না হলো। চলো তাহলে এন্ড অফ গান্ধিয়ান এরা, এবং আজকে যে আমরা স্বাধীনতা লাভ করে ফেলেছি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা মানে ফেজ, একটা পুরো প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক আমরা কিন্তু আজকে কমপ্লিট করালাম। আমি আবারও তোমাদের বলছি, যদি তোমাদের মনে হয় যে আরও কিছু জিনিস বা আরও কিছু টপিক আছে যেগুলো তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে, সেইগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের সেইগুলো নিয়ে একটা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো কিছু কোশ্চেন আছে আজকের এখানে, সেই কোশ্চেনগুলো একটু আলোচনা করে নিই আমরা। Who among the following was the president of Indian Constituent Assembly? তোমরা জানো যে ক্যাবিনেট মিশন তারপরে 1946 এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম হলো, ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো। তো সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রেসিডেন্ট কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর না সর্দার প্যাটেল? তো সঠিক অ্যান্সার তোমরা অলরেডি জানি আমরা যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আমরা কনস্টিটিউশনেও পড়েছি এটা। In the leadership of J.L. Nehru, interim government formed in, কবে interim government form হয়েছিল? সেপ্টেম্বর 1946 এ। The British monarch at the time of Indian independence was George V, George VI, King Edward VII না none? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে এটা জর্জ VI। The Indian Independence Act came into force 4th July 1947, 10th July 1947, 18th July 1947 না 14th August 1947? তো সঠিক অ্যান্সার তোমরা জানো, আজকেই পড়ালাম, 18th July 1947। The formula for transfer of sovereignty to India in 1947 was known as Durand Plan, Wavell Plan, Cabinet Mission Plan and Mountbatten Plan? তোমরা জানো এটার অ্যান্সার হবে Mountbatten Plan। নেক্সট কোশ্চেন দেখো, দ্য বালখান প্ল্যান ফর ফ্র্যাগমেন্টেশন অফ ইন্ডিয়া was the brainchild of Winston Churchill, Lord Wavell, Clement Attlee, Lord Mountbatten? তো সঠিক অ্যান্সার কিন্তু এটার হবে লর্ড মাউন্টব্যাটেন। এই বালখান প্ল্যান বা ডিকি বার্ড প্ল্যান যেটাই বলো না কেন, সেটা যেটা তোমাদের বললাম আমি, যেটার নাম উনি দিয়েছিলেন সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। Who presided over Delhi Congress session of Indian National Congress in 1947? বেসিক্যালি এটা বলতে চেয়েছে যে যখন পার্টিশন অফ ইন্ডিয়া হলো বা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স হলো সেই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল। মানে একটা কমন কোশ্চেন, কিভাবে ঘুরিয়ে দিয়েছে দেখো কোশ্চেনটা। তো এই কোশ্চেনটা তো তোমরা জানো, প্রিলিমিনারি, মেন্স বলো বা বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছে, ইউপিএসসি তো অনেকবার এই কোশ্চেনটা এসেছে। জে.বি. কৃপালিনী, আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী না সর্দার প্যাটেল? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে কে, পার্টিশন অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের সময় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন জে.বি. কৃপালিনী। Mountbatten Plan provided for a referendum in which of the following provinces? Sindh, Baluchistan, Northwest Frontier Province না all of the above? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে all of the above। Who headed the Boundary Commission appointed in 1947 in context of India's partition? ঠিক আছে, সেই বাউন্ডারি কমিশনটার হেড কে ছিলেন? মাউন্টব্যাটেন, সিরিল র্যাডক্লিফ,
জেমস বোল্ট না রিচার্ডসন? তো সঠিক অ্যান্সার কিন্তু তোমরা জানো যে র্যাডক্লিফ, যেটা র্যাডক্লিফ লাইনও আমাদের আছে, বাউন্ডারি লাইনও আমাদের আছে। নেক্সট লাস্ট কোশ্চেন আজকে, সেটা হচ্ছে কি ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড অন। ঠিক আছে, এই কোশ্চেনটা এমনিই আমি তোমাদের দিয়েছি, আমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সার জানি, এটার বলার কিছু নেই। 15ই আগস্ট 1947 সাল। তো এটা ছিল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের লাস্ট আমাদের টপিক, যেখানে আমরা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স পড়ে নিলাম, ভারতের স্বাধীনতা লাভ করলাম এবং সব কিছু তার রিলেটেড আমরা কিন্তু পড়ে নিলাম, এবং গান্ধী যুগের শেষ হলো সেটাও কিন্তু আমরা পড়লাম। তাহলে বোঝা গেল আজকের ক্লাসটা। যদি আজকের ক্লাসটা ভালো লাগে তোমাদের, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। সেখানে এই সমস্ত ভিডিও ফ্রি পিডিএফ কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। এবং আর একটা কথাও বলে দিই, আমাদের যে পেড ব্যাচ আছে WBCS 2022 সালকে কেন্দ্র করে যারা দিতে ইচ্ছুক, যারা পেড ব্যাচে জয়েন হতে ইচ্ছুক বা ভর্তি হতে ইচ্ছুক, তাদের জন্য আমি বলছি যে সেখানে কিছু এক্সট্রা ফেসিলিটিস তোমরা পাবে। সেই ফেসিলিটিস কি কি পাবে সেইগুলো নিয়ে একটা ভিডিও অলরেডি বিশ্বজিৎ স্যার তোমাদের দিয়ে দিয়েছেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা তোমাদের দিয়ে দেব, তোমরা সেই ভিডিও লিঙ্কটা গিয়ে ভিডিওটা দেখে নিও। যদি তোমাদের মনে হয় যে না টপার্স গ্রুপের অ্যাডমিশন নেওয়া যায়, তাহলে চটপট অ্যাডমিশনটা নিয়ে নিও, ঠিক আছে? কারণ আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই 2022 সালের WBCS এর জন্য। ওকে, চলো তাহলে ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট দিন মডার্ন ইন্ডিয়ার যে লাস্ট পার্টগুলো আমরা না পড়িনি, সেই পার্টগুলো কিন্তু আমরা কমপ্লিট করব এরপর আস্তে আস্তে, এবং অক্টোবর মাসে আমরা ধরে নেব অ্যানশিয়েন্ট এবং মেডাইভাল ইন্ডিয়া। ওকে, তাহলে ক্লাসটা এখানেই শেষ করলাম তোমাদের। সকলকে থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো। ওকে, চলো টাটা।